সুমন, বন্ধু, আমিও চিন্তা ভাবনা করতেছি ম্যাডাম কিভাবে পারলো আমার মতো একটা পিচ্চি ছেলেকে বিয়ে করতে। ক্লাসে তো অনেক জ্বালাতন করেছে, এখন আমাকে বিয়ে করে বাড়িতে এসেছে আলো জ্বালাতন করার জন্য। বন্ধু, আমি এখন কি করব? তোরা একটা উপায় বলে দে। সুমন যে কিছু বলতে যাবে এমন সময় পিছন থেকে আকাশের ম্যাডাম মানে আকাশের বউ আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বেবি, তুমি এত চিন্তা করতেছো কেন? তোমার এই দুষ্টু ম্যাডাম আছে না, তুমি আমার কাছে আসবে, আমার কাছে এসে বলবে যে তোমাকে একটা বুদ্ধি দেওয়ার জন্য। তোমার এই দুষ্টু ম্যাডাম অবশ্যই তোমাকে একটা ভালো বুদ্ধি দিয়ে দিবে। আর হ্যাঁ, এখন তো আমি তোমার দুষ্টু ম্যাডাম না, আমি হচ্ছি তোমার বউ। চলো, এখন রাত হয়েছে। আর এই যে তোমাদেরকে বলতেছি, তাড়াতাড়ি বাসায় যাও, বাসায় গিয়ে পড়তে বসো। কালকে তো আবার তোমাদের ছোটখাটো একটা পরীক্ষা আছে, পরীক্ষা তো দিতে হবে। আর বেবি, তুমিও আসো, তোমাকেও পড়তে বসাবো। এই বলে রাইসা আকাশকে টানতে টানতে নিয়ে চলে আসলো আকাশের রুমে। রুমটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। আকাশ বিছানার দিকে তাকাতে দেখতে পেল বিছানাটা আগের চাইতে অনেক সুন্দরভাবে সাজানো আছে। আকাশ যেই পরের টেবিলে বসতে যাবে এমন সময় রাইসা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বেবি, তুমি ওইদিকে কোথায় যাইতেছো? তুমি তো এখন আমার কাছে থাকবে, ওইদিকে যাইতে হবে না, এদিকে আসো। আজকের রাত তো তোমার আর আমার, চলো। সরি ম্যাডাম, আজকের রাত আপনারও না আমারও না। আজকের রাত হচ্ছে আমার পড়ার সময়। কালকে আমার পরীক্ষা, পরীক্ষায় ভালো নাম্বার আনতে হবে। ওইটা নিয়ে চিন্তা করো না, তোমাকে আমি ভালো নাম্বার দিয়ে দিব, কারণ তুমি তো আমার গুড বয় স্টুডেন্ট না, মানে গুড বয় স্বামী। এইদিকে আসো, তোমাকে একটু আদর করে দেই। আপনার কাছে যাওয়া আর বিনা অপরাধে জেলে যাওয়া এক কথা। আমি আপনার কাছে যাব না, আপনি গিয়ে ঘুমিয়ে থাকেন। আমার কাছে যদি এখন না আসো তাহলে কিন্তু আমার সবকিছু খুলে তোমার সামনে দাঁড়িয়ে থাকবো। পরে তুমি কি করবে? থাকতে পারবে তো? পারবো না কেন? আমি হচ্ছি উত্তম পুরুষ, অবশ্যই আমি পারবো। আপনার যা ইচ্ছা তাই করেন, আমি পড়তে বসলাম। আর আপনি আমাকে ধরার চেষ্টা করবেন না। ঠিক আছে বেবি, আমিও দেখি তুমি কতক্ষণ থাকতে পারো। তুমি যদি থাকতে পারো তাহলে কাল থেকে আমি আর তোমাকে বিরক্ত করব না, আর এক বিছানায় ঘুমাবো না, মনে রাখো। ঠিক আছে, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে চেষ্টা করতে পারেন আমাকে আপনার কাছে নেওয়ার। তবে আমার শরীর স্পর্শ না করে যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। ঠিক আছে বেবি, তুমি শুধু দেখতে থাকো আমি তোমাকে কি করি। আকাশ পরের টেবিলে বসে পড়ল। অন্যদিকে রাইসা ঘরের সবগুলো লাইট জ্বালিয়ে আকাশের সামনে এসে তার শাড়িটা আস্তে আস্তে খুলতে লাগলো। শাড়ির আঁচল খোলায় রাইসার নাভিটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আকাশ একবার রাইসার নাভির দিকে তাকিয়ে আবার পরের দিকে মনোযোগ দিল আর মনে মনে বলতে লাগলো, আকাশ, কুল ডাউন কুল ডাউন। ওই মেয়ের দিকে তাকাবি না একদম। ওই মেয়েটা তোকে তার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তুই পড়ার দিকে মনোযোগ দিয়ে ওই মেয়ের দিকে একদম তাকাবি না। আকাশ মনে মনে এসব বলতেছে আর পড়তেছে। অন্যদিকে রাইসা তার শাড়ি খুলতেছে আর মিটমিট করে হাসতেছে। রাইসা আস্তে আস্তে তার শাড়ি খুলে ফেল, শুধু পরে আছে পেটিকোট আর ব্লাউজ। রাইসা তার ব্লাউজ খুলে ফেল। আকাশ এটা দেখে তাড়াতাড়ি করে চলে আসলো ওয়াশরুমে। দরজাটা লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। অন্যদিকে রাইসা হাসতে হাসতে ওয়াশরুমে দরজার সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, বেবি, দরজা খোলো। দরজা লাগিয়ে দিয়েছো কেন? তুমি না বলেছিলে তোমার সামনে যা ইচ্ছা তাই করতাম? তাহলে তুমি এখন দরজা লাগিয়ে বসে আছো কেন ওয়াশরুমে? দরজা খোলো, আমিও তোমাকে দেখাতে চাই সবকিছু। তুমি তো জানো তোমার এই দুষ্টু ম্যাডাম তোমার সাথে কি কি করতে পারে। দরজা খোলো বেবি। ম্যাডাম, আপনার লজ্জা নেই? বেশরমের মতো এরকম করতেছেন কেন? বিছানা রেডি করা আছে, আপনি গিয়ে চুপচাপ ঘুমান আর আমাকেও পড়ার দিকে মনোযোগ দিতে দেন। পড়ার দিকে তো মনোযোগ দিতে দিব, আগে আমাকে আদর করো, এরপরে যত ইচ্ছা তত করতে পারবে। তোমাকে তখন আর আমি বিরক্ত করব না। আগে তোমার ম্যাডামকে শান্তি করবে, এরপরে বাকি সবকিছু। প্লিজ বেবি, দরজা খোলো। ছি ছি ম্যাডাম, আপনি জানতো এখান থেকে, না হলে কিন্তু আমি চিৎকার করব। চিৎকার করলে কিন্তু বাড়ির সকল মানুষ চলে আসবে আমাদের রুমে। হ্যাঁ, চিৎকার করো, চিৎকার করো, একটা মানুষও আসবে না, কারণ সবাই জানে বাসরাতে মেয়েরা চিৎকার করে, ছেলেরা না। যদি তুমি চিৎকার করো তাহলে ভাববে হয়তো আমি ব্যথা পাই নাই, তুমি হয়তো ব্যথা পেয়েছো। এখন যত ইচ্ছা চিৎকার করতে পারো। আর ওয়াশরুমে কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবে? দরজা খোলো, আমি তোমাকে একটা চেয়ার দিয়ে দিই, চেয়ারটা নিয়ে ভেতরে যত ইচ্ছা বসে থাকতে পারো।
আকাশ দরজা খুলে না, চুপচাপ দাঁড়িয়ে রইল। অন্যদিকে রাইসা বিছানায় এসে বসে পড়ল। ফোনটা হাতে নিতেই দেখতে পেল তার বান্ধবী মেসেজ দিয়েছে। চলেন দেখে আসি কি মেসেজ দিয়েছে। কি রে রাইসা, তোর পিচ্চি জামাই তোকে আদর করতেছে নাকি? আদর করলে আমাদের কেউ 2-4টা পিক পাঠাস। আমরা তো আর এখনো বিয়ে করি নাই, আমরা না হয় দেখে মনকে শান্তি দেব। কুত্তি, কালকে তোকে সামনে পাই, এরপরে 2-4টা পিক দেখাবো তোকে, এমন মার মারবো সারা জীবন মনে রাখবি। ক্লাস 9-এ একবার চর মেরেছিলাম, মনে আছে? 10 দিন তুই স্কুলে আসিস নাই, জ্বর চলে আইছিল। ওইটা যদি মনে থাকে তাহলে আর কখনো এসব বলবি না। আর আমার পিচ্চি জামাই এখন আমার ভয়ে ওয়াশরুমে ঢুকে বসে আছে। ও আচ্ছা, এখন শোন, তোকে একটা বুদ্ধি দেই। এই বুদ্ধিটা যদি কাজে লাগাতে পারিস তাহলে তোর পিচ্চি জামাই অবশ্যই তোর কাছে ধরা দিবে। তুই এখন তোর সব কিছু খুলে বিছানায় ঘুমের ভান ধরে শুয়ে থাক। যখন তোর পিচ্চি জামাই দেখবে যে ঘরে কোনো সারা শব্দ হচ্ছে না, তখন সে ভাববে তুই হয়তো ঘুমিয়ে গেছিস বা অন্য রুমে চলে গেছিস। তখন আস্তে আস্তে সে বেরিয়ে আসবে। তোকে ওই রকম অবস্থায় দেখলে সে অবশ্যই তোর কাছে ধরা দেবে। তুই যা বলেছিস এটা কখনোই হবে না। তুই পিচ্চিটাকে আমি খুব ভালোভাবেই চিনি। ওর সামনে সবকিছু খুলে ফেলেছি, সে কোনো রিয়াকশন না করে আমার ভয়ে ওয়াশরুমে চলে গেছে। তার মানে খুব বোঝাই যায় যে সে আমাকে ওইরকম অবস্থায় দেখলে কোনো কিছুই করবে না। আরে তুই একবার করে তো দেখ, এরপরে সে যদি কোনো রেসপন্স না করে তাহলে তুই না হয় তোর কাজ করবি। ঠিক আছে, তোর সাথে পরে কথা হবে। এই বলে রাইসা তার ফোনটা বিছানার বালিশের নিচে রেখে তার সব কিছু খুলে বিছানায় ঘুমে ভান করে শুয়ে রইল। এভাবে 1 ঘন্টা শুয়ে থাকার পর কখন যে রাইসা ঘুমিয়ে গেছে খেয়াল নেই। অন্যদিকে আকাশ 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার কারণে তার পা ব্যথা হয়ে গেছে। ঘর ভিতর থেকে কোনো শব্দ আসতেছে না। আকাশ আস্তে করে ওয়াশরুমের দরজা খুলে রুমের ভিতরে তাকাতে দেখতে পেল রাইসা ঘুমিয়ে গেছে। এটা দেখে আকাশ মনে মনে বলতে লাগলো, এই মেয়েটা ঘুমিয়ে গেছে নাকি ঘুমের ভান ধরে এইভাবে শুয়ে আছে? নিশ্চয়ই ঘুমের ভান ধরে এভাবে শুয়ে আছে। এই মেয়ের জালে ফাঁসা যাবে না। এই মেয়ে যা ইচ্ছা তাই করতে পারে। কিছুক্ষণ এইভাবে তাকিয়ে দেখি, যদি চোখ খোলা দেখতে পাই তাহলে বুঝবো যে সে ঘুমায় নাই, আমার জন্য অপেক্ষা করতেছে। আকাশ এইভাবে চুপচাপ দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ। যখন দেখলো রাইসা নড়াচড়া করতেছে না, তার চোখ নড়াচড়া করছে না, তখন আকাশ বুঝে ফেলল রাইসা ঘুমিয়ে গেছে। এটা দেখে আকাশ চলে আসলো তার পড়ার টেবিলে। পড়তে পড়তে কখন যে পড়ার টেবিলে মাথা রেখে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। ফজরের আজানের শব্দে ঘুম ভাঙলো রাইসার। রাইসা তাড়াতাড়ি করে উঠে তার ড্রেস পরে নিল। ড্রেস পরে পড়ার টেবিলের দিকে তাকাতেই দেখতে পেল আকাশ ঘুমাচ্ছে। এটা দেখে রাইসা কিছুটা রেগে মনে মনে বলতে লাগলো, এই ছেলেটার মনে কোনো রং ঢং নেই। আমি যে এইভাবে শুয়েছিলাম সে হয়তো আমার দিকে ভালো করে তাকায়ও নাই। আজকে কিছু করব না, রাত হোক, রাতে আবার ধরবো এই পিচ্চিটাকে। এ বলে রাইসা ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। নিচে আসতে রাইসার শাশুড়ি মা মানে আকাশের আম্মু বলতে লাগলো, কি ব্যাপার রাইসা, তুমি একা চলে আসলে যে? আকাশ কোথায়? সে আসে নাই? আজকে তো তার পরীক্ষা আছে। হ্যাঁ আম্মু, আজকে পরীক্ষা আছে, সে আসতেছে। মাত্র ঘুম থেকে উঠেছে, ফ্রেশ হয়ে এরপরে আসবে। ও আচ্ছা, বসো তুমি সোফায়, আমি তোমার জন্য চা নিয়ে আসতেছি। আমার জন্য চা নিয়ে আসতে হবে না, আমি চা বানিয়ে আনতেছি সবার জন্য, আপনারা বসেন। রাইসা চলে গেল রান্নাঘরে। বেশ কিছুক্ষণের মধ্যে সবার জন্য চা বানিয়ে নিয়ে চলে আসলো। সবাই চা খেয়ে প্রশংসা করলো রাইসার। অন্যদিকে আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতে দেখতে পেল সবাই চা খাচ্ছে। আকাশ সোফায় বসতে রাইসা আকাশকে চা দিতে দিতে বলতে লাগলো, পিচ্চি, এখন তো কোনো কিছুই করব না, রাত হোক, এরপরে আবার তোমাকে ধরবো। আজকে রাতে আর পার পাবে না তুমি। এসব বলতেছে রাইসা। এমন সময় আকাশের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বন্ধু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে সুমন বলতে লাগলো, কিরে আকাশ, রাত কেমন কাটলো? ভাবি আদর করতে দিয়েছে তো তোকে, নাকি আদর করতে দেয় নাই? স্কুলে এসে কথা বলবো, এখন ফোন রাখ, সবাই সামনে আছে। এই বলে আকাশ কলটা কেটে দিয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। ব্যাগ রেডি করতেছে। এমন সময় রাইসা তার রুমে আসলো। দরজাটা লাগিয়ে দিয়ে আকাশের সামনে এসে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, তোর সমস্যা কি? আমি যে ওইরকম ভাবে শুয়েছিলাম, তুই আমাকে কোনো কিছু করলি না কেন? আপনি আমার ম্যাডাম, আপনার সাথে যদি ওইরকম কিছু করি তাহলে তো আমার পাপ হবে। এটার জন্য
আমি আপনার সাথে কোনো কিছু করি নাই। কুত্তা, আমি তোর ম্যাডাম হচ্ছে স্কুলে, এখানে না। এখানে হচ্ছে আমি তোর বউ। আপনি আমার বউ না, আপনি আমার ম্যাডাম। এখন রুম থেকে বাহিরে বের হন। আমি ড্রেস চেঞ্জ করব, এরপরে স্কুলে যাব। আর আপনি আপনার মতো যাবেন, আমি আমার মতো যাব। চুপচাপ আমার সামনে ড্রেস চেঞ্জ করবি, আর আমি তোর সামনে ড্রেস চেঞ্জ করব। যখন ড্রেস চেঞ্জ করব তখন তুই আমার দিকে তাকিয়ে থাকবি। মগের মূল লোক নাকি যে আপনি যা বলবেন আমি তাই করব? আমি আপনার কথা শুনবো না। তোর শুনতে হবে, 100 বার শুনতে হবে। যদি না শুনিস তাহলে তো স্কুলে গিয়ে তোকে মারধর করব, আবার রাতের বেলাও একই রুমে থাকবো। তখন তোর কি অবস্থা করব তুই নিজেও জানবি না। আকাশ তার শার্ট প্যান্ট নিয়ে চলে আসলো ওয়াশরুমে। ড্রেস চেঞ্জ করে বাহিরে আসতে দেখতে পেল রাইসা ড্রেস চেঞ্জ করতেছে। এটা দেখে আকাশ মাথা নিচু করে ফেলল। আকাশকে মাথা নিচু করে ফেলতে দেখে রাইসা বলতে লাগলো, চুপচাপ আমার দিকে তাকিয়ে থাক। মাথা নিচু করেছিস কেন? মাথা উপরে তোল। আমি পারবো না। আর আপনি আমার ম্যাডাম, আমি তো আপনাকে আগেই বলেছি আপনার দিকে বাজে নজরে তাকালে পাপ হবে আমার। আকাশের কথা শুনে রাইসা রেগে চলে আসলো আকাশের কাছে। আকাশের মাথা ধরে তার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। আকাশ নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেছে অনেক, কিন্তু পারতেছে না রাইসার সাথে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর রাইসা আকাশকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, এইটা মাত্র সামান্য কিছু করলাম। রাত হোক, এরপরে তুই দেখতে পাবি কি করি তোকে। চুপচাপ আমার দিকে তাকিয়ে থাক। রাইসা ড্রেস চেঞ্জ করতেছে আর আকাশ রাইসার দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ এইভাবে তাকিয়ে থাকার পর রাইসা বলতে লাগলো, এখন তুই স্কুলে চলে যা, আমার যাইতে একটু দেরি হবে। টাকা লাগবে নাকি? না, টাকা লাগবে না। আপনার টাকা আপনার কাছে রাখেন, আমি আম্মুর কাছ থেকে টাকা নিয়ে নিব। চুপচাপ ড্রয়ারের ভেতর থেকে 200 টাকা একটা নোট নিয়ে স্কুলে যা। স্কুলে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে তাহলে সবাইকে বলবি যে আমি তোর বউ। যদি অন্য কিছু বলেছিস আমার কানে যদি আসে তাহলে তোর খবর আছে। আকাশ ড্রয়ারের ভিতর থেকে 200 টাকা নিয়ে চলে আসলো বাইরে। সুমন, রানা, মারুফ, ফারুক, মনির সবাইকে নিয়ে চলে আসলো ক্লাসে। গেট দিয়ে প্রবেশ করতে যাবে এমন সময় গেটের দারোয়ান বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, তুমি নাকি রাইসা ম্যাডামকে বিয়ে করেছো? এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। আর আপনি জানলেন কি করে আমি যে রাইসা ম্যাডামকে বিয়ে করেছি? এটা শুধু আমি না, এই স্কুলের প্রত্যেকটা স্টুডেন্ট এবং স্যার ম্যাডামরা সবাই জানে। যাই হোক, বিয়ে করে ফেলেছো, ভালো হয়েছে। জিনা থেকে মুক্তি পেয়েছো। আকাশ আর কথা না বাড়িয়ে চলে আসলো ক্লাসরুমে। ভিতরে প্রবেশ করতেই কয়েকটা মেয়ে আকাশকে ঘিরে ধরলো। তারা সবাই আকাশের বান্ধবী। আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে আকাশ, ম্যাডামের সাথে বাসরাত কেমন হয়েছে তোর? ম্যাডাম আদর করেছে তো ঠিক মতো? ক্লাসে যেরকম ভাবে তাকিয়ে থাকতো, এখন তো বিয়ে হয়ে গেছে, তোকে তো অনেক আদর করবে, তাই না রে? দেখ সাদিয়া ক্লাসে তাকিয়ে থাকতো, এটা অন্য ব্যাপার। আর এখন আমাকে জোর করে বিয়ে করেছে। রাতে অনেক কিছু করার চেষ্টা করেছিল, কিন্তু আমি ওয়াশরুমে দাঁড়িয়েছিলাম। পরে সে ঘুমিয়ে যাওয়ার পর আমি বাহিরে বের হয়েছি। ও আচ্ছা, তোর কথা কেন যেন বিশ্বাস হচ্ছে না আমার। যদি ম্যাডাম রাতের বেলা ঘুমিয়ে থাকে, তাহলে তোর ঠোঁটের কোণে লিপস্টিকের দাগ কেন? সাদিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে আকাশের ঠোঁটের দিকে তাকালো। এইদিকে আকাশ তাড়াতাড়ি করে লিপস্টিক মুছে ফেলার চেষ্টা করছিল, কিন্তু সবাই দেখে ফেলেছে তার আগেই। কি রে আকাশ, তুই না আসার সময় আমাদেরকে বললি ম্যাডামের সাথে তোর কোনো কিছুই হয় নাই, তাহলে তোর ঠোঁটের কোণে লিপস্টিকের দাগ আসলো কোথা থেকে? শালা, সকালবেলা আমাকে মারধর করেছে, এরপরে আমার ঠোঁটে লিপ কিস করেছে, আবার আমাকে হুমকি দিয়েছে আজকে রাতে নাকি আমার সাথে কি কি করবে। তার মানে ধরেই নে আজকে রাতে তুই ধর্ষণের শিকার হবি। ধর্ষণের শিকার হলে আবার পুলিশের কাছে দৌড়ে চলে যাস না কিন্তু, পরে কিন্তু পুলিশরা উল্টো তোকে জেলের ভেতর ভরে নিবে। আগে শুনতাম মেয়েদেরকে ধর্ষণ করা হয়, কিন্তু এখন শুনতেছি ছেলেও ধর্ষণ করা হয় কি নাকি। আচ্ছা যাই হোক, এখন আমি স্কুলে এসেছি। বাড়ির কথা না হয় বাড়িতে বলবি, এখানে কোনো কিছু বলবি না। ঠিক আছে, এখন চল ক্যান্টিনে যাব। নতুন বউ তোকে কত টাকা দিয়েছে? সব টাকা শেষ করবো আজকে। 200 টাকা দিয়ে যদি তোদের হয় তাহলে শেষ করতে পারিস। আমাকে 200 টাকা দিয়েছে, এর 1 টাকাও বেশি দেয় নাই। ও আচ্ছা, তাহলে ম্যাডাম আসুক, ম্যাডামকে উদ্দেশ্য করে না হয় কিছু বলবো। কেন তার পিতৃ বরকে 200 টাকা দিয়ে পাঠিয়েছে স্কুলে? হ্যাঁ, ম্যাডাম তো জানে তার অনেকগুলো বন্ধু আছে, তাহলে 200 টাকা দিল কেমনে? ভাই, এই কথাগুলো আমাকে না বলে ম্যাডামকে বলিস। তারপরে দেখ
ম্যাডাম কি বলে? এসব কথাবার্তা বলতেছে আকাশ তার বন্ধু বান্ধবীদের। বেশ কিছুক্ষণ পর ঘন্টা পড়তেই রাইসা ক্লাসে আসলো। সবাই রাইসা ম্যাডামকে দেখে মাথা নিচু করে আছে। এটা দেখে রাইসা বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা সবাই মাথা নিচু করে আছো কেন? সবাই মাথা উঁচু করো। আর এইটা স্কুল, বাড়ি না যে তোমরা লজ্জা পাবে। বাড়িতে আমি তার বউ, আর এখানে আমি তার টিচার। সো সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো। রাইসা ক্লাস করাতে লাগলো। ক্লাস করাতে করাতে চলে আসলো সাদিয়ার কাছে। সাদিয়ার খাতা দেখতেছে। এমন সময় সাদিয়া ফিসফিস করে ম্যাডামকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, আপনি কিন্তু আকাশের সাথে এটা ভালো করেননি। আপনি তো জানেন আকাশের অনেক বন্ধু বান্ধব আছে। বিয়ে যেহেতু আমরা ওইভাবে খেতে পারিনি, তো আপনার উচিত ছিল তাকে কিছু টাকা দেওয়ার। এরপর সে আমাদেরকে না হয় রেস্টুরেন্টে বা ফুচকা খাওয়াতো। সে তো আমাকে বলে নাই, আর সে শুধু বলেছে যে তার আম্মুর কাছ থেকে টাকা নেবে। তারপরে আমি তাকে ধমক দিয়ে আমার থেকে 200 টাকা দিয়ে দিয়েছি। আচ্ছা, টিফিন টাইমে আকাশকে বলবে আমার কেবিনে যাওয়ার জন্য। এরপরে আমি টাকা দিলে তোমরা না হয় কিছু খেয়ে নেবে, আর তাকে বোঝাবো যে আমার অধিকার দেওয়ার জন্য। সে কোনো কিছুই করে নাই। করতে গেলে সে লজ্জায় ওয়াশরুমে চলে যায়। ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করবেন না। আজকের মধ্যে তাকে একদম ঠিক বানিয়ে ফেলবো। রাতেই দেখবেন সে আপনার কাছে গেছে। রাইসার কোনো কিছু বলল না, কারণ সে জানে আকাশের বন্ধুরা যা বলবে আকাশ তাই করবে। দেখতে দেখতে দুপুর 1টা বেজে গেল। সবাইকে টিফিন দেওয়া হয়েছে। সাদিয়া আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তোর বউ বলেছে যে তার কেবিনে যাওয়ার জন্য। কেবিনে গেলে তোর বউ তোকে টাকা দিবে আমাদেরকে খাওয়ানোর জন্য। তাড়াতাড়ি যা, গিয়ে টাকা নিয়ে আয়। আমি ওই দুষ্টু ম্যাডামের কাছে যেতে পারবো না। এখন যদি আমি তার কাছে যাই, নিশ্চয়ই আমাকে কোনো না কোনো কিছু করবে। শালা, তুই কি তার অধিকার দিবি না নাকি? হ্যাঁ, তার তো পুরোপুরি অধিকার আছে তোর উপরে অধিকার খাটানোর। তাহলে তুই দিবি না কেন অধিকার খাটাতে? হ্যাঁ, আমি এখন তাকে অধিকার খাটাতে দিতে পারবো না, কারণ আমি এখন অনেক ছোট। এখন যদি আমি অধিকার খাটাতে দেই তাহলে উনি আমাকে নির্যাতন করবে, অত্যাচার করবে। তাই আমি দিব না। তাহলে এটাও ভেবে রাখ, আজকে রাতে তোকে এমন হাল করবে যাতে তুই কালকে বিছানা থেকে উঠতে না পারিস। ভয় দেখাচ্ছিস আমাকে? এই আকাশ ভয় পায় না। ওই ম্যাডামকে আমি ভয় পাইলে বিয়ে করতাম না। আমার আব্বু আম্মুকে পটিয়ে আমাকে জোর করে বিয়ে করেছে। হ্যাঁ হ্যাঁ, জানি জানি তুই কতটা ভিতর ডিম। ভিতু না হলে রাতের বেলা তোর বউ যখন সবকিছু দেখানোর জন্য খুলেছিল, তখন তুই কেন ওয়াশরুম চলে গিয়েছিলি? হ্যাঁ, ওই কুত্তি, ওই ম্যাডামের আমি ওই সব কিছু দেখবো কেন? ম্যাডাম আমার সামনে সবকিছু খুলবে কেন? ওয়াশরুম তো আছে, ওয়াশরুম থেকে সবকিছু চেঞ্জ করে আসবে। আকাশের কথা শুনে তার বন্ধু বান্ধবরা হাসবে নাকি কান্না করবে বুঝতে পারতেছে না। এমন সময় ক্লাসরুমের ভিতরে প্রবেশ করলো রাইসা। সবার কাছে এসে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, সাদিয়া কি তোমাকে কিছু বলে নাই? হ্যাঁ বলেছে, কিন্তু আমি আপনার কেবিনে যাব কেন? আপনার কেবিনে গেলেই তো আপনি আমার সাথে দুষ্টামি করা শুরু করবেন। তাই আমি আপনার কাছে যাই নাই। চুপচাপ আমার কেবিনে এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যা। এখন একটা 12 মিনিট, তোকে 5 মিনিট সময় দিলাম। ঠিক 17 মিনিটে যাতে আমি তোকে আমার কেবিনের সামনে পাই, মনে রাখিস। এ বলে রাইসা চলে গেল তার রুমে। এদিকে আকাশ 4 মিনিট পরে চলে আসলো রাইসার কেবিনে। রাইসার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আকাশ। এমন সময় রাইসা আকাশের হাত ধরে আকাশের হাতে 2000 টাকা দিয়ে দিল আর বলল, এই টাকা এখন সবাইকে নিয়ে খাবি, আর রাতের বেলা আমাকে হিসাব দিবি কত কত টাকা খাইছিস। ঠিক আছে, এখন তাহলে আমি যাই। আকাশ চলে যেতে যাবে এমন সময় রাইসা আকাশের হাত ধরে টান মেরে আকাশকে তার বুকের সাথে জড়িয়ে ধরল। কেবিনে অন্য কেউ না থাকার কারণে রাইসা আকাশের কপালে, গালে, ঠোঁটে, মুখে কিস করে আকাশকে বলতে লাগলো, অন্য মেয়েদের দিকে তাকাবি না। বিয়েটা যেভাবেই হোক না কেন, বিয়ে তো হয়েছে। তুই আমাকে এখনো অধিকার না দিলে না দিবি। যখন তোর মন বলবে যে আমাকে অধিকার দেওয়ার জন্য, তখন না হয় অধিকার দিস। আর আমি তোর কাছে ছোট ছোট আবদার করব। ওই আবদারগুলো না হয় আমার পূরণ করে দিস। এছাড়া আমার আর কিছুই লাগবে না। রাইসা ছেড়ে দিতেই আকাশ চলে আসলো ক্লাসরুমে। সবাইকে নিয়ে চলে আসলো ফুচকার দোকানে। সবাই বসে বসে ফুচকা খেতে লাগলো। একজন 2 প্লেট, আরেকজন 3 প্লেট, এমনকি 4 প্লেটও খেয়ে ফেলেছে। ফুচকা খাওয়া শেষ করে সবাই চলে আসলো আবারও ক্লাসরুমে। বেশ কিছুক্ষণের মধ্যে আবারও ক্লাস শুরু হয়ে গেল। দেখতে দেখতে বিকেল 4টা বেজে গেল। বিকেল 4টা, স্কুল ছুটি দিয়ে দিয়েছে। আকাশ এবং তার বন্ধুরা দাঁড়িয়ে আছে রাইসার জন্য। এমন সময় রাইসা আসলো, আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি বাড়িতে যাও,
আমার একটু কাজ আছে, ওই কাজটা শেষ করে আমি আসতেছি। ভাবি, একটা কথা বলি, কিছু মনে করেন না। যদি তেমন বেশি জরুরি কাজ না হয় তাহলে আপনি আকাশকে আপনার সাথে নিয়ে যেতে পারেন। আকাশ যদি যেতে চায় তাহলে নিয়ে যাব। আমার মনে হয় না সে চলে যেতে চাইবে। আকাশ, ভাবির সাথে যা, বিয়ে হয়েছে, এখন ভাবির খেয়াল রাখার দায়িত্ব তোর। তাড়াতাড়ি যা। আকাশ আর কোনো কথা না বলে রাইসার সাথে চলে আসলো একটা ফার্মেসির সামনে। রাইসা ফার্মেসির দোকানদারকে কি যেন বলল। দোকানদার একটা কাগজের ভিতরে কি যেন পেঁচিয়ে দিল। আকাশ আর রাইসা আবারও চলে আসলো বাসায়। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাইসা চুপচাপ বিছানায় শুয়ে শুয়ে তার বান্ধবীদের সাথে মেসেজের মাধ্যমে কথা বলতেছে। অন্যদিকে আকাশ পরের টেবিলে বসে পড়তেছে আর মাঝে মধ্যে রাইসার দিকে তাকাচ্ছে। রাইসা বিষয়টা খেয়াল করার পরও আকাশকে কোনো কিছু বলল না। রাতে খাওয়া দাওয়া শেষ করে রাইসা বিছানায় এসে শুয়ে পড়ল। আকাশ দাঁড়িয়ে আছে দেখে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার পাশে শুয়ে থাকতে পারেন। আমি স্কুলে কি বলেছিলাম মনে আছে? আমি আপনাকে জোর করব না, তবে মাঝে মাঝে দুষ্টুমি করব। ওই দুষ্টুমির জন্য আপনি আমাকে কোনো কিছু বলতে পারবেন না। আকাশ শুধু মাথা নাড়ল। রাইসাকে কোনো কিছু না বলি রাইসার পাশে শুয়ে পড়ল। রাত প্রায় 2টা। এমন সময় রাইসার ঘুমটা ভেঙে গেল। রাইসা আকাশের দিকে তাকাতে দেখতে পেল আকাশ তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এটা দেখে রাইসা কতই না খুশি হয়েছে সে বলতেই পারবে না। রাইসা আকাশকে তার বুকের মাঝে টেনে নিল। পরের দিন সকাল 6টা। এমন সময় আকাশের ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে আকাশ রাইসার বুকে রাইসাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আকাশ নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু পারছে না। এমন সময় রাইসার ঘুম ভেঙে গেল। আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এমন করেন কেন? রাতে তো আপনি নিজেই আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছেন, এখন আমি একটু আপনাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি বলে এরকম করতেছেন? 6:30 বেজে গেছে, উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে হবে, তো আবার স্কুলে যাব। এখনো আরো অনেক সময় আছে, চুপচাপ শুয়ে থাকেন, 7টা বাজলে তারপর উঠবো। রাইসা আকাশকে আবারও তার বুকের মাঝে জড়িয়ে নিয়ে আকাশের কপালে গালে ঠোঁটে কিস করতেছে। আকাশ কালকের মতো আর বাধা দিতেছে না রাইসাকে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর রাইসা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, আমার দুষ্টুমিগুলো কি তোমার কাছে খারাপ লাগে? সত্যি করে বলবে, যদি খারাপ লাগে তাহলে আমি আর তোমার সাথে দুষ্টুমি করব না। খারাপ লাগে না, তবে মাঝে মধ্যে আপনি অতিরিক্ত করে ফেলেন। যেরকম আপনি আমাকে এত তাড়াতাড়ি বিয়ে করেছেন, মানলাম আপনি আমাকে পছন্দ করেন, কিন্তু এত তাড়াতাড়ি যে বিয়ে করবেন এটা আমি কখনো চিন্তা ভাবনা করতে পারি নাই। বিয়ে করেছি আমার একা একা ভালো লাগে না, এটার জন্য। আমি তো তোমাকে বলেছি এখন আমাকে তেমন বেশি অধিকার দেওয়ার দরকার নেই। তোমার মন যেদিন বলবে সেদিন থেকে না হয় আমাকে অধিকার দিবে পুরোপুরি ভাবে। ঠিক আছে। দুজনে আরো কিছুক্ষণ কথাবার্তা বলে সকাল 7টার দিকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ কথা বলে উপরে এসে দুজন রেডি হচ্ছে। এমন সময় আকাশ রাইসার দিকে তাকালো। রাইসাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি ছোট বাচ্চাদের ওই জিনিসটা পড়েছেন কেন? এইগুলো তো ছোট বাচ্চারা পড়ে। আকাশের কথা শুনে রাইসা বেশ খানিকটা লজ্জায় পড়ে গেল। কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর রাইসা বলতে লাগলো, এটা বাচ্চাদের জিনিস না, এটা আমাদের জন্যই তৈরি করা হয়েছে। তুমি ছোট মানুষ, তুমি এখন কিছু বুঝবে না, তোমাকে আস্তে আস্তে সব বুঝিয়ে দেব। আর এই সব বিষয় নিয়ে কারোর কাছে জানার চেষ্টা করবে না। ঠিক আছে, কারো কাছে না হয় কোনো কিছু না জানলাম, কিন্তু আমাকে আজকে রাতের বেলা আমাকে বলতে হবে যে আপনি এটা পড়েছেন। ঠিক আছে, বলবো। এখন তাড়াতাড়ি রেডি হয়ে চলো, আজকে দেরি হয়ে যাইতেছে, মনে হয় 9টা বেজে গেছে, আর 15 মিনিট সময় আছে। দুজন তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আসলো। আকাশের আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে দুজন চলে আসলো স্কুলে। আকাশকে আজ দেরি করে আসতে দেখে নিপা বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, আজকে তুমি দেরি করে এসেছো কেন? অন্যদিন তো দেখি তাড়াতাড়ি চলে আসো। নিপা হচ্ছে বড়লোক বাবার একমাত্র মেয়ে। গত 1 মাস ধরে স্কুলে আসেনি, কারণ সে তার নানু বাড়িতে বেড়াতে গিয়েছিল। আকাশে বিয়ে হয়ে গেছে এটা সে এখনো জানে না। নিপার প্রশ্নে কোনো উত্তর দিল না আকাশ। এমন সময় সাদিয়া নিপাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নিপা, তুমি আকাশের সাথে আর কথা বলবে না। আকাশ এখন বিবাহিত, তার বউ আছে। সাদিয়া, তুমি আমার সাথে মজা করতেছো? আকাশ পিচ্ছে একটা ছেলে, সে নাকি আবার বিয়ে করেছে। বিশ্বাস না করে তুমি ক্লাসের সবাইকে জিজ্ঞেস করতে পারো। স্কুলের যে কাউকে জিজ্ঞেস করবে সবাই বলবে যে আকাশ বিয়ে করেছে। আমি তোমাদের এসব কথা বিশ্বাস করি না।
আর আমি আকাশের সাথে 100 বার কথা বলবো। এখানে বাধা দিবে কে? হ্যাঁ, এখানে বাধা দিবে কে এটা না হয় তুমি পরে জানতে পারবে। আগে তুমি তার বিষয় সবকিছু জানো এবং শোনো, এরপরে না হয় তুমি দেখবে কে বাধা দেবে। সাদিয়া নিপার সাথে কথা বলতেছে এমন সময় ক্লাসের ভিতরে প্রবেশ করলো রাইসা। রাইসার মনটা আজকে খুবই ভালো, কারণ আকাশ তাকে রাতের বেলা জড়িয়ে ধরে ঘুমিয়েছে। রাইসা ক্লাস করাচ্ছে এমন সময় নিপা আকাশকে ডাকতে লাগলো। আকাশ নিপার দিকে তাকাতে রাইসা আকাশের দিকে তাকালো। আকাশ সাথে সাথে মাথা নিচু করে ফেলো। এটা দেখে নিপা বলতে লাগলো, এই আকাশ, আমি তোমাকে ডাকতেছি, শুনতেছো না? জরুরি কথা আছে তোমার সাথে। ক্লাস শেষ হলে এরপরে তুমি আমার সাথে স্কুলের পেছনে আসবে, কেমন? নিপা আকাশকে ফিসফিস করে এসব কথা বলতেছে। রাইসা সব কথা শুনে ফেলেছে। সব কথা শোনার পর রাইসা আকাশকে ডাকতে লাগলো। আকাশ রাইসার কাছে যেতেই রাইসা বলতে লাগলো, তোমার আজকে আর ক্লাস করতে হবে না, তুমি বাসায় চলে যাও। বাসায় গিয়ে গেম খেলো বা পড়তে বসো। কেন, আমি কি করেছি এমন যে তুমি এই রকম কথা বলতেছো? নিপা আমাকে ডাক দিয়েছে, তাই বলে কি তুমি এরকম করতেছো? তুমি যেটা মনে করো ওইটাই। তোমাকে যা বলেছি তুমি কি সেটা করবে, নাকি ওই মেয়েটার কথা শুনে স্কুলের পেছনে যাবে? ঠিক আছে, আমি তোমার কথা শুনে বাড়িতে চলে যাব এখন। এখন মানে এখন যাইতে হবে। যাও, ব্যাগ নিয়ে আসো। আকাশ ব্যাগ নিয়ে চলে যাইতেছে এমন সময় পিছন থেকে নিপা সাগরকে ডাক দিয়ে বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, তুমি কোথায় যাইতেছো? তোমাকে না বললাম তোমার সাথে আমার জরুরি কথা আছে। তুমি আমার কথাটা শুনে চলে যাইতেছো কেন? আমার কথাগুলো শুনে এরপরে তোমাকে যেতে হবে, এর আগে আমি তোমাকে যেতে দিব না। নিপা, কি হচ্ছে এসব? ওর হাত ছাড়ো। আমি ক্লাসের ভেতরে এখনো আছি, আমি এখনো চলে যাইনি। আর আকাশ, যাও, তুমি কোথায় যাওয়ার জন্য বের হচ্ছিলে? সাগর নিপার হাত ছেড়ে ওইখান থেকে চলে আসলো বাসায়। অন্যদিকে নিপা দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে ম্যাডামকে বলতে লাগলো, ম্যাডাম, আপনি আমার সাথে এরকম করছেন, আমি আপনাকে দেখে নিব। আমিও দেখতে চাই আপনি কতটুকু এগিয়ে যেতে পারেন। আকাশের সাথে আমি কথা বলেই ছাড়বো। আমি যতদিন বেঁচে আছি ততদিন অন্তত তুমি পারবে না। দরকার পড়লে আকাশকে স্কুলে আসতে দিব না, শুধু পরীক্ষার সময় আসবে। নিপা স্কুল থেকে বের হয়ে চলে গেল। অন্যদিকে রাইসা ক্লাস শেষ করে চলে আসলো তার কেবিনে। বসে বসে কি যেন পড়তেছে এমন সময় প্রিন্সিপাল স্যার আসলো। রাইসাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার রাইসা, তুমি নিপাকে কি বলেছ? সে তার আব্বুর কাছে বিচার দিয়েছে, তুমি নাকি তার সাথে খারাপ ব্যবহার করেছ। স্যার, আমি যদি খারাপ ব্যবহার করে থাকি তাহলে আপনি ক্লাসের সবাইকে জিজ্ঞাসা করতে পারেন। যদি ওরা বলে আমি খারাপ ব্যবহার করেছি তাহলে আমি স্বীকার করব আমি খারাপ ব্যবহার করেছি। রাইসা, আমি তো জানি তুমি খারাপ ব্যবহার করার মেয়ে না। তুমি তো জানো তার বাবা একজন বড় বিজনেসম্যান আর এই কলেজে অনেক অর্থ দান করে থাকে। ওনার অর্থ নেওয়ার দরকার নেই, আর আমার শ্বশুর আছে। আমি আমার শ্বশুরের সাথে কথা বলে এই কলেজের জন্য অর্থ নিয়ে আসব। উনি যত দেয় তার 2 গুণ আনবো। দরকার পড়লে আমি আমার বেতনের সব টাকা দিয়ে দিব, তারপরে ওই রকম মেয়ে স্কুলে রাখা যাবে না। রাগ করো না, রাগ করলে হবে নাকি? আমি নিপার আব্বুকে বুঝিয়ে বলবো। এ বলে প্রিন্সিপাল স্যার চলে গেল। অন্যদিকে রাইসা ফোন দিল আকাশকে। আকাশ কলটা রিসিভ করে বলতে লাগলো, আমি বাসায় চলে এসেছি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি এখন ঘুমাবো। ঠিক আছে, তুমি এখন ঘুমাও। আর কেউ যদি ফোন দিয়ে বলে বাইরে বের হওয়ার জন্য, বাইরে বের হবে না যতক্ষণ না আমি বাড়িতে আসতেছি। এ বলে রাইসা কলটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো একটা ক্লাসরুমে। অন্যদিকে নিপা সাদিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাদিয়া, রাইসা ম্যাডাম কি সত্যি আকাশকে বিয়ে করেছে, নাকি তোমরা আমাকে মিথ্যা কথা বলতেছ? সাদিয়া কিছু বলতে যাবে এমন সময় পিছন থেকে একটা মেয়ে বলে উঠল, হ্যাঁ নিপা, রাইসা ম্যাডাম আকাশকে বিয়ে করে ফেলেছে। তুমি আকাশের সাথে আর কোনো কথা বলার চেষ্টা করো না। চেষ্টা করলেও আশা করি কোনো কিছুই করতে পারবে না। তুমি যদি আকাশকে তোমার করতে চাও তারপরেও পারবে না, কারণ রাইসা ম্যাডাম সহজে আকাশকে ছেড়ে দিবে না। আমিও দেখতে চাই যদি রাইসা তো ম্যাডাম আকাশকে আটকে রাখে, তাহলে আমিও আকাশকে বের করে আনবো। আর আকাশ যদি নিজের মুখে স্বীকার করে যে সে রাইসা ম্যাডামের সাথে ভালো আছে, তাহলে আমি আর আকাশকে কখনো ডাক দিব না বা তার সাথে কখনো কথা বলার চেষ্টা করব না। সত্যি করে বলছো তো? আকাশ যদি তোমার সামনে এসে এই কথাগুলো বলে তাহলে তুমি আর কখনো এসব ঝামেলা করবে না তো? এই নিপা যখন যা বলে তাই করে। আমি যেহেতু একবার বলে দিয়েছি যে এই রকম কাজ আর কখনো হবে না, তার মানে হবে না। ঠিক আছে, স্কুলে এসে তোমার সাথে কথা বলার জন্য।
সারাদিন ক্লাস করে স্কুল শেষ করে সাদিয়া এবং তার বন্ধুরা দাঁড়িয়ে আছে স্কুল গেটের সামনে। এমন সময় রাইসা আসলো। রাইসাকে উদ্দেশ্য করে সাদিয়া বলতে লাগলো, ভাবি, আপনি আকাশকে ওই নিপার সাথে কথা বলতে দেবেন 4 থেকে 5 মিনিট। সে বলেছে যে আকাশ যদি নিজের মুখে বলে আপনার সাথে সুখে আছে, তাহলে সে আর কখনো আকাশকে বিরক্ত করবে না বা আপনাদের মাঝে কখনো আসবে না। আর যদি আকাশ বলে যে সে সুখী না, তাহলে ওই মেয়ে আবার বিরক্ত করার জন্য আসবে। ঠিক আছে, আমি আকাশকে কালকে বলবো আসার জন্য। আকাশ যদি নিজের মুখে বলে যে আমার সাথে সুখের না, তাহলে আমি নিজেই চলে যাব। কারণ কাউকে বেঁধে রাখা যায় না, বেঁধে রাখলে সে খুব খারাপ হয়ে যায়। আমি চাই না আকাশকে খারাপ করার জন্য, আমি চাই সে তার মতো চলুক। রাইসা কথাগুলো কাঁদো কাঁদো স্বরে বলতেছে। সাদিয়া এবং তার ফ্রেন্ডরা বুঝতে পারছে। সাদিয়া এবং তার ফ্রেন্ডরা বুঝতে পারছে। সবাই সবার বাসায় চলে গেল। রাইসা বাসায় এসে ফ্রেশ হয়ে বসে আছে চুপচাপ। অন্যদিকে সাদিয়া আকাশকে নিয়ে এবং তার যতগুলো বন্ধু বান্ধব আছে সবাই মিলে একটা গ্রুপ খুলল আকাশকে বোঝানোর জন্য। সবাই কথা বলতেছে, চলেন আমরাও শুনে আসি কে কি কথা বলতেছে এবং আকাশ তাদের প্রশ্নে কি জবাব দিতেছে। আকাশ, রাইসা ম্যাডাম তোকে সত্যি খুব ভালোবাসে রে। তুই রাইসা ম্যাডামকে ঠকাস না। নিপা তোর সাথে কথা বলতে চায়, তোকে ব্ল্যাকমেল করবে অনেকভাবে। তুই তবুও করবি যে তুই রাইসা ম্যাডামের সাথে খুবই সুখে আছিস। এই যদি না বলিস তাহলে তোর সংসারে ফাটল ধরবে। আচ্ছা, তুই কি চাস? আগে এটা বল, রাইসা ম্যাডামকে চাস নাকি তুই ওই নিপার সাথে কথা বলতে চাস? দেখ, নিপার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না বা এখনো নেই, তবে ক্লাসমেট হিসেবে আমরা কথা বলতে পারি। অন্য কোনো সাবজেক্ট নিয়ে আমি কখনোই কথা বলবো না। আর রাইসা ম্যাডামের সাথে মানিয়ে নিতে হলে আমাকে আরো কয়েকটা দিন সময় দিতে হবে রাইসা ম্যাডামকে, এরপরে আমি মানিয়ে নিতে পারবো। তার মানে তুই এখানে বোঝাতে চাইছিস রাইসা ম্যাডামের সাথে তুই এখন সুখী না, এটাই তো? আমি তো এটা বলি নাই, আমি বলেছি যে আরো কয়েকটা দিন সময় লাগবে উনার সাথে সবকিছু ঠিকঠাক করতে। কারণ উনার মধ্যে আর আমার মধ্যে তেমন ভাবে কোনো ঘনিষ্ঠ হয় নাই, একমাত্র কালকে জড়িয়ে ধরে ঘুমিয়েছি। তবে ফিল করতে পারছি তাকে এটা সত্যিই বলবো। আর কয়েকটা দিন যাক, এরপর আমি ম্যাডামকে আপন করে নিব। ঠিক আছে, তুই ম্যাডামকে আপন করে নিবি, এটাই শেষ কথা। আর নিপা যতই ব্ল্যাকমেল করুক না কেন, তুই ওই মেয়ের কথায় গলবি না কিন্তু। ম্যাডাম তোকে অনেক সুখে রাখবে। ম্যাডামের কান্না দেখে খুবই বোঝা যায়। আচ্ছা, সবকিছুই বুঝতে পারছি, আমাকে আর বোঝাতে হবে না। আমি করছি খোকা না, আমি কচি খোকা না, আমি বলতে পারবো সবকিছুই। কালকে তাহলে কথা হবে। এখন ম্যাডামকে আগে একটু শান্ত করি। ম্যাডাম মন মরা হয়ে বসে আছে। এই বলে আকাশ বিছানা থেকে উঠে দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে চলে আসলো বিছানায়। রাইসার কোলে মাথা রাখতেই রাইসা কান্না করে দিল। রাইসার কান্না দেখে আকাশ বলতে লাগলো, কি ব্যাপার, কান্না করতেছো কেন? আকাশ, তুমি আমাকে ছেড়ে কখনো চলে যাবে না তো? যদি চলে যাও তাহলে কিন্তু আমি মরে যাব। একদম চুপ, এরকম কথা আর কখনো বলবে না। আমি আর কখনো যাতে এরকম কথা তোমার মুখ থেকে শুনতে না পাই। ঠিক আছে, এরকম কথা আর আমার মুখ থেকে শুনবে না। আমাকে একটু ভালোবাসবে আকাশ, আমি তোমার কাছ থেকে একটু শান্তি চাই। অবশ্যই ভালোবাসবো, তবে আর কয়েকটা দিন পর থেকে ভালোবাসবো। কারণ আমি আস্তে আস্তে আপনার প্রতি আকর্ষণ হচ্ছি। পুরোপুরি আকর্ষণ হয়ে গেলে এরপর থেকে ভালোবাসবো। তবে এখন থেকে একটু আদর পেতে পারেন আমার কাছ থেকে। আচ্ছা তাহলে এই আদর করো আমাকে। আচ্ছা তাহলে একটু আদর করো আমাকে। আকাশ রাইসার কপালে ঠোঁটে গালে চুমু দিয়ে আবারও রাইসার কোলে মাথা রাখলো। রাইসা খুশি হয়ে আকাশের মুখে এবং ঠোঁটে কপালে চুমু দিল। বেশ কিছুক্ষণ পর আকাশের আম্মু এসে দরজায় ঠক ঠক আওয়াজ করলো আর বলতে লাগলো, রাইসা, স্কুল থেকে তো আসলে, খাওয়া দাওয়া করবে না নাকি? নিচে আসো, তোমাদের জন্য চিকেন ফ্রাই করেছি, নিচে এসে খাওয়া দাওয়া করে যাও। আকাশ, তুইও আয় বৌমাকে নিয়ে। আম্মু আপনি যান, আমরা কিছুক্ষণের মধ্যেই আসতেছি। আকাশের আম্মু চলে গেল। এদিকে রাইসা আকাশকে আরেকটু আদর করে দুজনে উঠে চলে আসলো নিচে। চিকেন ফ্রাই খাইতেছে আর গল্প করতেছে সবাই মিলে। এমন সময় কলিং বেল বেজে উঠল। রাইসা গিয়ে দরজা খুলতে দেখতে পেল তার আব্বু আম্মু এসেছে। তার আব্বু আম্মুকে দেখে পা ধরে সালাম করলো রাইসা। সালাম করে শেষ করে দুজনকে বাড়ির ভিতর নিয়ে আসতেই আকাশ তার শ্বশুর শাশুড়িকে দেখে সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো আকাশ? ঠিক মতো খাওয়া দাওয়া করো না নাকি? এরকম শুকিয়ে গেছো কেন? রাইসা, জামাই বাবাকে কি ঠিক মতো খাবার দেস না নাকি? রাইসা কিছু বলতে যাবে এমন সময় আকাশের আম্মু বলতে লাগলো, বিআই সাহেব, আকাশকে নিয়ে চিন্তা করবেন না,
আকাশ সবসময় এরকম একটু একটু খেয়ে থাকে, তার জন্যই শরীর এতটা শুকিয়ে গেছে। এখন রাইসা এসেছে, রাইসা তার জামাইয়ের ঠিক মতো যত্ন নেবে। বসেন আপনারা। রাইসা, আমার সাথে আসো, আমি চা বানিয়ে দেই, তোমার আব্বু আম্মুকে দাও। রাইসা তার শাশুড়ি মায়ের সাথে চলে আসলো রান্নাঘরে। আকাশকে চা বানিয়ে দিতেই চা নিয়ে আব্বু আম্মুকে দিল। চা খাওয়া শেষ করে সবাই গল্প করতেছে। গল্প করতে করতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া শেষ করে আকাশ আর রাইসা রুমে চলে আসলো। রাইসা বসে বসে চুল আঁচড়াচ্ছে। এমন সময় আকাশ রাইসাকে পিছন থেকে জড়িয়ে ধরে তার ঘাড়ে নাক ঘষতে লাগলো। রাইসা কেমন যেন করতেছে হঠাৎ। আকাশের মাথা তার সামনে নিয়ে ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর রাইসা আকাশকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, আকাশ, এখন কোনো কিছু করা যাবে না। আর তুমি বলেছিলে না আমি ওই বাচ্চাদের ছোট ওইটা পড়েছি কেন? এই নাও, এই ভিডিওটা দেখো। ভিডিওটা দেখলে আশা করি তুমি পরিপূর্ণ বুঝে যাবে। আকাশ রাইসার ফোনটা নিয়ে খাটে বসে ভিডিওটা দেখতে লাগলো। দীর্ঘ 35 মিনিট ভিডিওটা দেখার পর আকাশ ফোনটা রেখে দিয়ে বলতে লাগলো, হ্যাঁ, বুঝে গেছি আমি। আমাকে আর কোনো কিছু বলতে হবে না। যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয় তাহলে বলবেন, আমি বাহির থেকে এনে দিব। আচ্ছা, এখন যেহেতু বুঝে গেছো তাহলে আমার সেবা যত্ন করতে পারবে তো? হ্যাঁ, অবশ্যই করতে পারবো। তোমার সেবা যত্ন করব না তো কার সেবা যত্ন করব? কারণ তুমি আমার বউ, অবশ্যই তোমার সেবা যত্ন করতে হবে। এই তো বুঝতে পারছো। এখন আমার কিছু কথা মানতে হবে তোমাকে, মানতে পারবে তো? হ্যাঁ, মানতে পারবো। বলো কি কি করতে হবে, আমি সবকিছুই করতে পারবো। কালকে ওই নিপার সাথে কথা বলার পর আর কোনো স্কুলের মেয়ের সাথে কথা বলবে না। প্রয়োজন ছাড়া তোমার বন্ধু বান্ধব আছে, তাদের সাথে একমাত্র কথা বলতে পারবে। এর বাইরে আর কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না। আচ্ছা, আর কোনো মেয়ের সাথে কথা বলবো না। আরো কোনো আদেশ আছে না কি থাকলে করতে পারেন? আমাকে প্রত্যেকদিন রাতের বেলা এভাবে আদর করতে হবে। যদি না করো, তুমি তোমার অধিকার আমার উপর না ফলাবে। আর যেই দিন আমার উপর অধিকার খাটাবে ওই দিন সকালে বা এর আগের দিন আমাকে বলে রাখবে, আমি রেডি হয়ে থাকবো তোমার জন্য। আর রাতের বেলা আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে হবে, কালকে যেইভাবে ঘুমিয়েছিলে ওইভাবে। ঠিক আছে, তবে আমারও কথা শুনতে হবে। আমি যেই দিন থেকে অধিকার ফলাবো ওই দিন থেকে আমাকে প্রচুর পরিমাণে আদর করতে হবে। যদি সারাদিন আদর করতে পারেন তাহলে সারাদিন আদর করবেন, স্কুলে হোক বা বাড়িতে, তবে সবার সামনে না, আড়ালে। আচ্ছা ঠিক আছে, আমি সবার আড়ালে তোমাকে আদর করব। এখন আমাকে জড়িয়ে ধরে ঘুমাও, সকালে তাড়াতাড়ি উঠতে হবে আর তোমাকেও উঠাবো। নামাজ আদায় করবে এখন থেকে প্রতিদিন। ঠিক আছে, এখন থেকে প্রতিদিন নামাজ আদায় করব। সকালবেলা আমাকে ডেকে দিবে। আকাশ আর রাইসা চলে আসলো বিছানায়। দুজন শুয়ে পড়লো একে অপরকে জড়িয়ে ধরে। আকাশ রাইসার বুকের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। এদিকে রাইসা আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। ফজরের আজানের শব্দে রাইসার ঘুম ভাঙলো। রাইসা ঘুম থেকে উঠে আকাশকে ডাকতে লাগলো। আকাশের গলায় ঠোঁটে মুখে কিস করতে করতে আদুরে সুরে ডাকতেছে, এই আকাশ ওঠো, ফজরের আজান দিয়ে দিয়েছে, যাও ওযু করে নামাজ পড়ে আসো। আর পারলে গোসল করে নিবে। হ্যাঁ, উঠতেছি। আকাশ ঘুম থেকে উঠে গোসল করে অজু করে এসে নামাজ আদায় করে নিল। নামাজ আদায় শেষ করে আকাশ রাইসাকে জড়িয়ে ধরে আবারও শুয়ে পড়ল। শুয়ে শুয়ে তারা দুজন গল্প করতেছে। এমন সময় আকাশের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার থেকে কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে নিপা বলে উঠল, আকাশ, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার কি কি লাগবে আমাকে বলো। যদি হীরের টুকরোও লাগে তারপরেও আমি এনে দিব। তবুও তুমি রাইসা ম্যাডামকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমাকে অনেক সুখী রাখবো। নিপা, তুমি যে কথাটা একবার মুখে নিয়েছো এই কথাটা যাতে আর কখনো না শুনি। আর আমি রাইসা ম্যাডামের সাথে অনেক সুখে আছি এবং সারা জীবন সুখে থাকবো। তুমি আর কখনো আমাকে কল দিবে না বা স্কুলে কথা বলার চেষ্টা করবে না। কথা বলার চেষ্টা করলে আমি কিন্তু প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিতে বাধ্য হব। বলবো যে তুমি আমাকে বিরক্ত করো, তোমার জন্য আমি পড়ালেখা ঠিক মতো করতে পারতেছি না। আকাশ, তুমি আমাকে এই কথাগুলো বলেছো, এই কথাগুলোর জন্য তোমার অনেক বড় শাস্তি হতে পারে, যে এটা জানো। আমি যদি আমার আব্বুকে একটা ফোন দিয়ে বলি যে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো আর আমার শরীরে হাত দেওয়ার চেষ্টা করেছো, তোমাকে জেলের ভিতরে নিয়ে যাবে। নিপা, তুমি হয়তো ভাবছো যে এইরকম ভাবে ভয় দেখিয়ে আমার কাছ থেকে সবকিছু আদায় করে নিবে, তাই না?
আমি সবকিছু রেকর্ড করে রেখেছি। প্রথম থেকে যেই যে কথা বলা শুরু করেছো প্রত্যেকটা কথা আমি রেকর্ড করেছি। তুমি যদি আমার খারাপ করার চেষ্টা করো, আমি এই রেকর্ড শোনালে অবশ্যই তারা আমাকে ছেড়ে দিবে। তুমি এই কাজটা একদম ঠিক করলে না আকাশ, এটার জন্য তোমাকে আমি অন্যভাবে শাস্তি দিব। ফোন রাখলাম তাহলে এখন। নিপা কলটা কেটে দিতেই আকাশ রাইসাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাইসা, আমাদের পরীক্ষার তো আর কয়েকটা মাস বাকি রয়েছে। পরীক্ষাটা শেষ হওয়ার পর যখন আমাদের রেজাল্ট দিবে তখন তুমি এই চাকরিটা ছেড়ে দিবে। চাকরিটা ছেড়ে দিলে আমি তোমাকে চাকরি করে খাওয়াবো। আব্বুর অফিসে তখন জয়েন করব। আচ্ছা, যখন জয়েন করবে তখন দেখা যাবে। এখন তোমাকে ঠিকমতো পড়ালেখা করতে হবে। ওইরকম ভাবে ফাঁকিবাজি করলে তো আর হবে না। ভালো নাম্বার আনতে হবে। ভালো নাম্বার আনতে পারলে তোমাকে আমি 2টা বেবি উপহার দিব। আমি যদি তোমার সাথে ওইগুলো না করে তাহলে বেবি আসবে কোথা থেকে? আর তুমি কিভাবে জানো যে 2টা বেবি হবে? এমনও তো হতে পারে একটা বেবি হবে। আমি যেভাবে শিখিয়ে দিব ওইভাবে করলে অবশ্যই 2টা বেবি হবে। আমার একটা বান্ধবী আছে, সে একজন ডাক্তার, সে তো সবকিছুই জানে। আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম, পরে সে আমাকে সবকিছুই বলেছে। এরপর থেকে আমি চিন্তা ভাবনা করেছি যে যদি কাউকে বিয়ে করি তাহলে প্রথমে 2 বেবি নিব। আচ্ছা, যখন বেবি নিবে তখন দেখা যাবে। এখন চলো নিচে যাই, গিয়ে হালকা পাতলা নাস্তা করি, আবার স্কুলে যেতে হবে তো। রাইসার আকাশ নিচে এসে খাওয়া দাওয়া করে আবার চলে আসলো রুমে। স্কুলের জন্য রেডি হয়ে দুজনেই চলে আসলো স্কুলে। আকাশ ক্লাসরুমের ভিতরে বসে আছে। এমন সময় নিপা আসলো। হুট করে নিপা আকাশের ঠোঁটে মুখে গালে চুমু দিতে লাগলো। এটা দেখে আকাশ ঠাস করে নিপার গালে চড় মারলো আর বলতে লাগলো, এই মেয়ে, তোর কি মান সম্মান বলতে কোনো কিছু নেই? ক্লাস ভর্তি ছাত্র ছাত্রী, তুই কি দেখতেছিস না ওদের সামনে এসব কি করতেছিস? আর আমি একজন বিবাহিত ছেলে, আমার সাথে এরকম করতে তো লজ্জা শরম করলো না? লজ্জা শরম করবে কেন? তোকে আমি আগে থেকেই ভালোবাসি, এখন তোকে পাই নাই তাই এরকম করতেছি, আর আরো করব। দরকার পড়লে তোর বউয়ের সামনে আমি এসব করব, দেখি তোর বউ আমাকে কি করতে পারে। আকাশ কিছু বলতে যাবে এমন সময় সাদিয়া রেখে নিপার গালে ঠাস ঠাস করে 5 থেকে 6টা চড় মারলো আর বলতে লাগলো, তোর মতো বেহায়া মেয়ে আমরা আর একটাও দেখিনি। আগে যদি জানতাম তুই এত বেহায়া, তাহলে প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিতাম যে তোর মতো বেহায়া মেয়ে আমাদের স্কুলে রাখবো না। সাদিয়ার কথা শেষ না হতেই ক্লাসের সকল ছাত্রছাত্রীরা নিপার উপরে খেপে গেল। এদিকে নিপা পরিস্থিতি ভালো না দেখে তাড়াতাড়ি করে ক্লাসরুম থেকে বের হয়ে চলে গেল। সাদিয়া ক্লাসের সবাইকে নিয়ে চলে আসলো প্রিন্সিপাল স্যারের কেবিনে আর বলতে লাগলো, স্যার, আমাদের একটা দাবি মানতে হবে। আপনি যদি এই দাবিটা না মানেন তাহলে আমরা স্কুলে আর পড়ালেখা করব না এবং থানায় গিয়ে আপনার নামে মামলা করব। কি ব্যাপার, কি হয়েছে? আগে বিষয়টা তো বলবে। বিষয়টা না বলে এইসব কথা বলতেছো কেন? আগে আমাকে বলো কি হয়েছে, আমি শুনি, এরপর না হয় বিচার করব। স্যার, আমাদের ক্লাসের নিপা আকাশের উপর রীতিমতো অত্যাচার করছে কয়েকটা দিন ধরে। আজকে তো জঘন্য কাজ করেছে আকাশের সাথে, এটা বলার মতো নয়। আপনি যদি তাকে স্কুল থেকে বের না করে দেন তাহলে আমরা আমাদের ডিসিশন ফাইনাল করব। আচ্ছা, তোমরা যেহেতু বলেছো আমি দেখতেছি বিষয়টা। আমি নিপার আব্বুকে ফোন দিয়ে বলে দিতেছি যে নিপার স্কুলে আসতে পারবে না, একবারে পরীক্ষার সময় আসবে, এর আগে আসতে পারবে না, কারণ সামনে আর কয়েক মাস পর তোমাদের পরীক্ষা। এখন যদি আমি তাকে স্কুল থেকে বের করে দিই, অন্য স্কুলে জয়েন করাবে না। তোমাদের যে এরকম জীবন আছে সেই রকম জীবন তারও আছে, তাই আমাকে তোমাদের বিষয়ে দেখতে হবে, তার বিষয়েও দেখতে হবে। ঠিক আছে স্যার, আপনি যেটা করেছেন সেটা ভালো করেছেন। তবে আমরা যদি আর কখনো তাকে দেখি আকাশের সাথে এরকম করতে বা স্কুলে এই সমানে আসতে, তাহলে আমরা আবারও তার উপর অ্যাটাক করব। এই বলে সবাই ক্লাসে চলে আসলো। রাইসার বিষয়টা জানার পরও কিছু বলল না, কারণ সে জানে আকাশ এখন থেকে তাকে ভালোবাসে। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। বিকেল 5টা। আকাশ রাইসাকে নিয়ে চলে আসলো বাসায়। দুজন একসাথে গোসল করে বিছানায় বসে রইল। এমন সময় আকাশ রাইসার পায়ের কাছে বসে বলতে লাগলো, রাইসা, আই এম রিয়েলি সরি। আসলে আমি বুঝতে পারি নাই নিপা যে এরকম একটা কাজ করবে। আমি যদি বুঝতাম তাহলে কখনোই এরকমটা হতো না। হ্যাঁ, আমি আগেই বুঝতে পারছি। তবে তোমার উপরে আমার কোনো অভিযোগ নেই, কারণ আমি জানি তুমি আস্তে আস্তে আমাকে ভালোবাসতে শুরু করেছো। তোমার এই একটু ভালোবাসার কারণে আমি অনেক সুখী এবং অনেক খুশি। তুমি যদি আমাকে পরিপূর্ণ অধিকার দাও এবং আমার উপর অধিকার খাটাও, তাহলে আমি আরো বেশি খুশি হব।
আস্তে আস্তে সবকিছুই হবে, তোমার উপরে পরিপূর্ণ অধিকার খাটাবো, চিন্তা করো না। আকাশ এইসব কথা বলতেছে এমন সময় রাইসা আকাশকে নিচে থেকে তুলে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরার পর আকাশ রাইসাকে নিয়ে চলে আসলো নিচে। তিনজন বসে গল্প করতেছে। এমন সময় আকাশের আম্মু বলতে লাগলো, আকাশ, আমি ঠিক করেছি যে তোদেরকে আলাদাভাবে সময় কাটানোর জন্য ট্যুরে পাঠাবো। তোর পরীক্ষা তো আরো অনেক দেরি আছে, ট্যুর দিয়ে চলে আয় 1 সপ্তাহের জন্য। রাইসা, তোমার ছুটি আছে নাকি? হ্যাঁ, প্রিন্সিপাল স্যারকে বললে অবশ্যই ছুটি দিবে, তবে আজকে না, আমার একটু সমস্যা আছে। সমস্যাটা সমাধান হলে আমি বলবো। বুঝতে পারছি, তুমি বলো কতদিন পর টিকিট কাটবো? আপনি সোমবারে টিকিট কাটেন, সোমবারের টিকিট কাটলে আমরা যেতে পারবো। ঠিক আছে, আমি সোমবারে টিকিট কেটে দিতেছি। সোমবারে যেতেই হবে তোমাদের। আর আকাশের খেয়াল রাখবে, আকাশ কিন্তু এখনো অনেক ছোট। এটা নিয়ে চিন্তা করবেন না, কয়েকদিন পরে আমার এবং বাকি 2 জনের দায়িত্ব নিতে হবে। মানে মোট আমাদের 3 জনের দায়িত্ব নিতে হবে, সাথে আপনাদেরও। তোমার 3 জন মানে বুঝলাম না। আমি এবং আমার 2টা বেবি। তুমি এত শিওর দিয়ে বলতে পারতেছো কি করে যে তোমার 2টা বেবি হবে? যখন হবে তখন দেখতে পারবেন 2টা হয়েছে নাকি 1টা হয়েছে। যদি 2টা হয় আমার কথাই মিলিয়ে নিয়েন। রাইসার সাথে কথা বলতে লাগলো আকাশের আম্মু। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া শেষ করে আকাশ রাইসাকে জড়িয়ে ধরে বলতেছে, আচ্ছা রাইসা, আমি যদি ওইখানে গিয়ে তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই, তাহলে কি তুমি আমাকে শারীরিক সম্পর্ক করতে দিবে? কেন দিব না? তুমি আমার স্বামী, তোমার পরিপূর্ণ অধিকার আছে আমার উপরে। অবশ্যই তুমি করতে পারবে, আমি তোমাকে বাধা দেব না। ঠিক আছে, আর আমিও তোমাকে গ্রহণ করে নিলাম। এখন থেকে তুমি আমার পরিপূর্ণ বউ, তুমি যা ইচ্ছা তাই করতে পারবে আমাকে। আমার লক্ষ্মী পিচ্চি বরটা। মুয়া। আকাশ রাইসার সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। পরের দিন সকালে ঘুম ভাঙলো দুজনের। দুজন ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে আবার চলে আসলো স্কুলে। প্রতিদিনের মতো এইভাবে স্কুলে যেতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল 5 দিন। আজকে রবিবার, সবাই রাতে খাবার টেবিলে বসে খাবার খাইতেছে। এমন সময় আকাশের আম্মু বলতে লাগলো, আকাশ, কালকে তো সোমবার, কালকে রাত 9টায় তোদের ফ্লাইট। তোরা সন্ধ্যা 6টার মধ্যে চলে যাবি এয়ারপোর্টে। ওইখান থেকে সকল কিছু চেক করে তোরা বিমানে উঠে চলে যাবি কক্সবাজার। এই নে তোদের টিকিট। আর রাইসা, তোমার অ্যাকাউন্টে 50,000 টাকা পাঠিয়ে দিয়েছি। আর এই নাও 1 লক্ষ টাকা। যদি আরো লাগে তাহলে বলবে, আমি সাথে সাথে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব। আশা করি আর লাগবে না, এইটা দিয়ে চলে যাবে আমাদের। আর আমরা তো তেমন বেশি দিন থাকবো না এখানে, সর্বোচ্চ 4 থেকে 5 দিন থাকবো। দুজন খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ কথা বলে চলে আসলো রুমে। ব্যাগপত্র রেডি করতেছে। এমন সময় আকাশ রাইসাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, রাইসা, আমার তোমাকে অনেক আদর করতে ইচ্ছা করতেছে, আদর করতে দিবে এখন? এতদিন যেহেতু ধৈর্য ধরতে পারছো, তাহলে আজকের রাতটা ধৈর্য ধরো, কালকে ওইখানে গিয়ে এরপরে না হয় আদর করবে। ঠিক আছে, তবে এমনিতে তো আদর করতে পারি, এমনিতে আদর করতে দাও। আকাশ রাইসাকে পিছন থেকে জড়িয়ে ধরে আদর করতেছে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর আকাশ রাইসাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ড্রয়ারের ভিতরে কিছু জিনিস আছে, ওইগুলো সাথে নিয়ে নিও। ঠিক আছে, ওইগুলো সাথে নিয়ে নিব। আকাশ ফোন টিপতেছে আর রাইসা কাপড় চোপড় গোছাচ্ছে। এমন সময় আকাশের ফোনে মেসেজ আসলো। মেসেজ দিয়েছে তার বন্ধু সুমন। আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মামা, কালকে যাইতেছো কক্সবাজার, সবকিছু ঠিক হয়ে গেছে তোমাদের মধ্যে? ওইখানে যাওয়ার পর একসাথে 2টা বেবি নিয়ে আসার চেষ্টা কইরো। এটা নিয়ে চিন্তা করিস না, 2টা বেবি নিয়ে আসবো। 1 সপ্তাহের জন্য যাইতেছি, 1 সপ্তাহ অনেক আদর করব। আর তোদের কি কি লাগবে বলিস, আমি কিনে নিয়ে আসবো নে। আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই, দোয়া করি তোরা সারা জীবন এইভাবেই সংসার কর, তোদের সংসারের মধ্যে যাতে দুঃখ কষ্ট না আসে। আকাশ তার বন্ধু বান্ধবের সাথে কথা বলে রাইসাকে নিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরদিন সকাল 7টা। আকাশ আর রাইসা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে আকাশের আব্বু খাবার খাচ্ছে। দুজনকে দেখে আকাশের আব্বু বলতে লাগলো, রাইসা, এই নাও, আমার তরফ থেকে তোমাদেরকে 50,000 টাকা দিলাম। দরকার পড়লে আরো 3 থেকে 4 দিন বেশি থেকে আসবে। আব্বু, 3 থেকে 4 দিন বেশি থেকে আসার কোনো চান্স নেই। সামনে আকাশের পরীক্ষা, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। পরীক্ষায় ভালো নাম্বার পেতে হবে তাকে।
আমি জানি তুমি থাকতে আকাশ কখনোই খারাপ রেজাল্ট করতে পারে না। আকাশ অবশ্যই ভালো রেজাল্ট করবে। রাইসা খাওয়া দাওয়া করতেছে, অন্যদিকে আকাশ তার বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করে চলে আসলো বাসায়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 6টা। আকাশ রাইসাকে নিয়ে চলে আসলো এয়ারপোর্টে। দুজনে ভিতরে ঢুকে ইমিগ্রেশন শেষ করে বোর্ডিং পাস নিয়ে একেবারে ভিতরে ঢুকে পড়লো। 2 ঘন্টা ঘোরাঘুরি করার পর বিমানে এসে বসে পড়ল। বিমান তার ঠিক টাইমে আকাশে উড়াল দিল। দীর্ঘ 3 ঘন্টা পর চলে আসলো কক্সবাজার। বিমান থেকে নেমে তাদের লাগেজপত্র নিয়ে চলে আসলো বাহিরে। আগে থেকেই হোটেল বুক করা ছিল। একটা গাড়ি নিয়ে চলে আসলো সেই হোটেলে। রাতের খাবার খেয়ে দুজন বেলকুনিতে বসে আছে। রাত প্রায় 11:55। এমন সময় আকাশ রাইসাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাইসা, কি কথা ছিল? তুমি কিন্তু এখনো রেসপন্স করো নাই। তোমাকে আদর করতে দিবে না নাকি? দিব না কেন, অবশ্যই দিব। আচ্ছা, তুমি ব্যালকনির দরজা ভালোভাবে লাগিয়ে দিয়ে ভেতরে আসো, আমি রেডি হচ্ছি তোমার জন্য। রাইসা তার ব্যাগের ভিতর থেকে কি যেন একটা জিনিস বের করলো। বের করার পরে আকাশের সামনে দাঁড়াতেই আকাশের মাথা পুরো হেড হয়ে গেল। আকাশ হাঁ করে তাকিয়ে রইল রাইসার দিকে আর বলতে লাগলো, রাইসা, তুমি এই ড্রেস কবে অর্ডার দিয়েছো? আগে তো কখনো দেখি নাই। এখানে আসার 2 থেকে 3 দিন আগে অর্ডার দিয়েছে। গত পরশুদিন দিয়ে গেছে, কিন্তু তোমাকে বলি নাই। তোমাকে সারপ্রাইজ দিব বলে। কেমন লাগলো সারপ্রাইজ? আর আমাকে দেখতে কেমন লাগতেছে? সারপ্রাইজ খুবই ভালো লাগছে। আর তোমাকে দেখতে পুরো তামিল নায়িকাদের মতো লাগতেছে। মনে হচ্ছে তোমার শরীর থেকে আগুন বেরোচ্ছে। এরকম একটা অবস্থা আমি তো নিজেকে আর সামলাতে পারতেছি না। রাইসা আস্তে আস্তে আকাশের কাছে আসতে লাগলো। আকাশের কাছে আসার পর রাইসা বলতে লাগলো, যাক, অবশেষে তোমাকে আমি আমার নিজের করে পেলাম। আজকের রাত আমি তোমার যা যা ইচ্ছা তাই করতে পারো। আকাশ অন্যদিকে মনোযোগ না দিয়ে রাইসাকে আদর করতে লাগলো। রাইসা যেরকম ভাবে বলতেছে সেরকম ভাবে আদর করতেছে। সারা রাত আদর করার পর আকাশ ক্লান্ত হয়ে রাইসার বুকে মাথা রেখে ঘুমিয়ে গেল। এদিকে রাইসা আকাশের কপালে গালে চুমু দিয়ে নিচে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে গেল। সকাল 11টা। দুজনেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে। আকাশ রাইসাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, এইভাবে বসে আছো কেন? রাতে তো যেভাবে বলছো সেভাবে আদায় করেছি। এখন এভাবে বসে থাকলে চলবে নাকি? হ্যাঁ, যাইতেছি। তুমি তো রাতে আমাকে অনেক ব্যথা দিয়েছো। আচ্ছা, এসব বাদ দাও, চলো এখন নিচে যাই। খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে নিলে ঠিক হয়ে যাবে। রাইসার আকাশ নিচে গিয়ে খাওয়া দাওয়া করে আবারও ওপরে এসে ব্যথার একটা ট্যাবলেট খেয়ে রাইসা বসে রইল। দুপুরে সমুদ্র থেকে ঘোরাঘুরি করে আবারও চলে আসলো রুমে। দেখতে দেখতে এইভাবে তাদের দিনগুলো যাইতেছে। আর রাইসের প্রত্যেকটা রাত 12 রাতের মতো করে কাটতেছে। আকাশ পিচ্ছি হয়েছে তো কি হয়েছে, বলতে হবে শক্তি আছে। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 7 দিন। রাতে দুজন শুয়ে আছে। এমন সময় রাইসা বলতে লাগলো, আকাশ, 7 দিন তো হলো, চলো এখন চলে যাই। অনেক টাকা খরচ হয়ে গেছে এবং এই 7 দিন অনেক কিছু কেনা হয়েছে। 3টা লাগেজ ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, আমিও 3 দিন আগে টিকিট কেটে রেখেছি ট্রেনে করে যাব ভাবছি। একদম ভালো কাজ করেছো। এতগুলো লাগে প্লেনে করে নেওয়া যাবে না, অনেক ওজন হয়ে গেছে। হ্যাঁ, এটা তো বুঝলাম। আজকে তো শেষ রাত, আজকে শেষ আদর করে নি এখানে। 5-6 দিন একটানা আদর করেছো, আজকেও করবে? আজকে কি আমাকে একটু রেস্ট করতে দিবে না? না, আজকে রেস্ট করতে দিব না। বাড়িতে গিয়ে একবারে রেস্ট করবে 3 দিন। 3 দিন পর আবারও শুরু করব। ঠিক আছে, আসো তাহলে। আকাশ আবারও রাইসাকে আদর শুরু করলো। সারা রাত আদর করে পরের দিন সকালে চলে আসলো রেলওয়ে স্টেশনে। এসে দেখে ট্রেন দাঁড়িয়ে আছে। সিট নাম্বার খুঁজে দুইজন বসে পড়লো। দীর্ঘ 9 ঘন্টা পর চলে আসলো বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। দুজনেই বের হয়ে একটা গাড়ি নিয়ে সোজা চলে আসলো বাসায়। কলিং বেল দিতে সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। দুইজনকে দেখে খুশি হয়ে বাড়ির ভিতর নিয়ে আসলো। আকাশ আর রাইসা ফ্রেশ হয়ে এসে সবিকে সবকিছু দিয়ে দিল। সবাই খুব খুশি হয়ে গেছে। রাতের খাওয়া দাওয়া শেষ করে আকাশ রাইসাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া শেষ করে আবারও আগের মতো প্রতিদিন স্কুলে যেতে লাগলো। দীর্ঘ 2 মাস স্কুলে যাওয়ার পর প্রিন্সিপাল স্যার সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সবাই শোনো, আগামী 2 মাসের মধ্যে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কবে তোমাদের পরীক্ষা শুরু হবে।
এখন থেকে কেউ ক্লাস মিস করবে না। ক্লাস মিস করলে কিন্তু পড়াগুলো আর জানতে পারবে না এবং পরীক্ষাও লিখতে পারবে না। আর রাইসা, তুমি একটু সবাইকে ভালোভাবে গার্ড করবে যাতে এবার সর্বোচ্চ নাম্বার নিয়ে আসতে পারে। ঠিক আছে প্রিন্সিপাল স্যার, আপনি চিন্তা করবেন না, আমি সবাইকে সর্বোচ্চ গার্ড করব। কেউ যদি কোনো কিছু না বোঝো, সবার কাছে তো আমার নাম্বার আছে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে এবং ছবি তুলে পাঠিয়ে দিবে, আমি সবাইকে সবকিছু বুঝিয়ে দিব। রাইসা সারাদিন ক্লাস করিয়ে বিকেলে আকাশের সাথে বাড়িতে যাইতেছে। এমন সময় আকাশ বলতে লাগলো, রাইসা আমাদের বেবি হবে কবে কিছু তো বললে না। 2 মাস তো হয়ে গেছে, তোমার পেট আগের মতোই আছে দেখলাম। আমার পেট আগের মতো নেই, বাসায় গিয়ে দেখো একটু ফুলে গেছে। আর আমি গতকালকে পরীক্ষা করেছিলাম, পজিটিভ এসেছে। সত্যি বলতেছো তুমি? হ্যাঁ, বাসায় চলো, তোমাকে দেখাবো। আকাশ রাইসাকে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসলো বাসায়। রাইসা দেখতেই আকাশ রাইসাকে কুলে নিয়ে ঘুরতে লাগলো। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর আকাশ আর রাইসা গোসল করে চলে আসলো নিচে। সন্ধ্যায় রাইসা তার শাশুড়ি মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, কালকে আমি একটু ডাক্তারের কাছে যাব, আপনি আমার সাথে যেতে পারবেন? ঠিক আছে, তোমার পরিচিত ডাক্তার আছে নাকি? থাকলে কয়টায় বসে আমাকে একটু বইলো, আমি তোমাকে নিয়ে যাব। বিকেলের দিকে যাব, সামনে তো আকাশের পরীক্ষা, আকাশ বসে বসে পড়বে বাসায়। আচ্ছা, কালকে তাহলে তোমাকে নিয়ে তোমার ওই পরিচিত ডাক্তারের কাছে যাব। রাইসা এবং বাকি সবাই খাওয়া দাওয়া করে চলে আসলো যার যার রুমে। আকাশ রাইসাকে জড়িয়ে ধরে শুয়ে আছি। এমন সময় রাইসা বলতে লাগলো, আকাশ, তুমি খুশি হয়েছো তো? অনেক খুশি হয়েছি, তবে তোমাকে এখন থেকে সাবধান থাকতে হবে। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক আর আমার বেবিদেরও ক্ষতি হোক। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তুমি তোমার পরীক্ষাটা নিয়ে চিন্তা করো। আর কয়েকটা দিন রয়েছে পরীক্ষার, ভালো নাম্বার আনতে হবে। ঠিক আছে, ভালো নাম্বার নিয়ে আসবো, চিন্তা করো না। আকাশ আর রাইসা ঘুমিয়ে গেল। পরের দিন সন্ধ্যায় তার শাশুড়িকে নিয়ে চলে আসলো ওর বান্ধবী হাসপাতালে। সবকিছু চেক আপ করতে রাইসার বান্ধবী বলতে লাগলো, আন্টি, আপনার বৌমা গর্ভবতী, 2 মাস চলতেছে। এখন থেকে সাবধানে থাকতে হবে, আর 3 মাস পর চেক আপ করাতে আসবে, তখন বলতে পারবো কয়টা বেবি আছে। ধন্যবাদ প্রিয়া, আজকে তাহলে যাই। ঠিক আছে, আবার আসিস কিন্তু। রাইসা চলে আসলো তার শাশুড়িকে নিয়ে বাসায়। 2 পরিবার মহা খুশি। দেখতে দেখতে এইভাবে কেটে গেল আরো 2 মাস। আর 15 দিন পর থেকেই আকাশের পরীক্ষা শুরু হবে। আকাশ মনোযোগ দিয়ে পড়তেছে, অন্যদিকে রাইসা ঘুমাচ্ছে, কারণ এখন তার পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। কয়েকদিন পর থেকে তো সে আর বেশি ঘুমাতে পারবে না, তাই আকাশ রাইসাকে বলেছে ঘুমানোর জন্য। 15 দিন পর থেকে আকাশের পরীক্ষা শুরু হয়ে গেল। আকাশ খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়েছে। প্রথম পরীক্ষা খুবই ভালো হয়েছে। আকাশে আস্তে আস্তে এভাবে পরীক্ষা দিতে দিতে সবগুলো পরীক্ষা শেষ করে ফেল। রাতে আকাশ বিছানায় শুয়ে আছে। এমন সময় রাইসা বলতে লাগলো, আকাশ, আমার তো সর্বমোট 6 মাস চলতেছে। বান্ধবী তো বলেছিল চেক আপ করানোর জন্য, আমি তো পরে আর যাইতে পারি নাই। কালকে একটু যাবে আমার সাথে? আচ্ছা, কালকে যাব, তুমি এখন ঘুমাও। আকাশ রাইসাকে হালকাভাবে জড়িয়ে ধরে ঘুমিতে সে পাড়ি জমালো। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আকাশ বসে আছে। দুপুরে আকাশ রাইসাকে নিয়ে চলে আসলো হাসপাতালে। রাইসার বান্ধবীকে দেখানোর পর রাইসার বান্ধবী বলতে লাগলো, রাইসা, তোর 2টা বেবি হবে, ওখান থেকে খুব সাবধানে থাকতে হবে, হ্যাঁ? আর 2 থেকে 3 মাস পর ডেলিভারি করাতে হবে। আকাশ, তুমি এবং তোমার পরিবারকে বলবে খুব সাবধানে রাখতে, রাইসাকে সব সময় চোখে চোখে রাখবে, আর যদি ব্যথা ওঠে তাহলে সাথে সাথে হাসপাতালে নিয়ে আসবে। ঠিক আছে, এখন থেকে রাইসাকে সব সময় দেখে শুনে রাখবো। আজকে তাহলে আমি যাই। আকাশ রাইসাকে নিয়ে চলে আসলো বাসায়। রাইসাকে সবাই চোখে চোখে রাখে। সব সময় এভাবেই কাটতে লাগলো তাদের সংসার। আরো 2টা মাস চলে গেল। 9 মাস প্রায় পড়তেছে। রাতে রাইসার আকাশ শুয়ে আছে। এমন সময় রাইসা বলতে লাগলো, আকাশ, আমার ব্যথা করতেছে, তুমি একটু আমার বান্ধবীকে ফোন দিয়ে জিজ্ঞাসা করবে যে হসপিটালে নিয়ে যাবে এখন নাকি বাসায় রাখার জন্য। আচ্ছা, তুমি একটু শুয়ে থাকো, আমি আব্বু আম্মু আমি বাকি সবাইকে ডাক দিতেছি, আর তোমার বান্ধবীকেও ফোন দিতেছি। এ বলে আকাশ সবাইকে ডেকে আনলো আর ফোন দিল পিয়ার কাছে। পিয়া কলটা রিসিভ করতেই আকাশ বলতে লাগলো, হ্যালো আপু, রাইসার অবস্থা তো এখন তেমন বেশি ভালো না, তার নাকি ব্যথা করতেছে। আমি চাইতেছিলাম যে তাকে হাসপাতালে ভর্তি করার জন্য সিট ভাড়া লাগলে বলবে।
আচ্ছা, তুমি এখন একটা কাজ করো, রাইসাকে নিয়ে এখন চলে আসো। যেহেতু ব্যথা শুরু হয়েছে, যে কোনো সময় ডেলিভারি করাতে হবে। ঠিক আছে, আমি রাইসাকে নিয়ে চলে আসতেছি এখনই। এই বলে আকাশ কলটা কেটে দিয়ে রাইসাকে নিয়ে এবং তার পরিবারকে নিয়ে চলে আসলো হাসপাতালে। রাইসাকে অপারেশন করাবে যেই রুমে, সেই রুমের পাশে রাখা হয়েছে। যদি কোনো সমস্যা হয় তাহলে তাড়াতাড়ি করে যাতে নিয়ে এসে অপারেশন করতে পারবে। এভাবে সারা রাত চলে গেল। রাইসার ব্যথা আস্তে আস্তে বাড়তে লাগলো। পরের দিন দুপুর 2টা। রাইসার ব্যথা অনেকটা বেড়ে গেছে। এটা দেখে পিয়া তাড়াতাড়ি করে রাইসাকে নিয়ে চলে আসলো অপারেশন থিয়েটারে। দীর্ঘ 1 ঘন্টা অপারেশন করার পর রাইসার 2টা বেবিকে নিয়ে চলে আসলো বাইরে। আকাশের কোলে 2টা বেবি দিয়ে নার্স বলতে লাগলো, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার স্ত্রী একদম সুস্থ আছে। আপনি একদম ঠিক টাইমে হাসপাতালে নিয়ে এসেছেন। কিছুক্ষণ পর আপনার স্ত্রীকে কেবিনে শিফট করা হবে, তখন দেখা করতে পারবেন। ঠিক আছে নার্স। আকাশ তার 2টা বেবি তার মায়ের কোলে এবং শাশুড়ি কোলে দিয়ে তার আম্মুকে বলতে লাগলো, আম্মু, রাইসা একদিন একটা কথা বলেছিল, মনে আছে? তার 2টা বেবি হবে, সে নিজের মুখে বলেছিল। আজকে তার কথা অনুযায়ী মিল হয়ে গেছে। হ্যাঁ, আমিও এটাই ভাবতেছি। আমার বৌমা কত লাকি। এই দেখ, মেয়েটা একদম তোর মতো হয়েছে, আর ছেলেটা একদম রাইসার মতো হয়েছে। হ্যাঁ। আকাশ তার আব্বু আম্মু এবং শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতেছে। বেশ কিছুক্ষণ পর রাইসাকে কেবিনে শিফট করতেই আকাশ রাইসার কাছে চলে আসলো। রাইসার একটা হাত ধরে বসে আছে। প্রায় 10 মিনিট পর রাইসা চোখ খুললো। আকাশকে দেখে বলতে লাগলো, আকাশ, আমাদের বেবি কোথায়? আমাদের বেবি ঠিক আছে তো? হ্যাঁ, আমাদের বেবি একদম সুস্থ আছে, আর তুমিও সুস্থ আছো। ওই তো আব্বু আম্মু নিয়ে আসতেছে আমাদের বেবিদের। আকাশ তার আব্বু আম্মু 2টা বেবি রাইসার 2 পাশে রেখে চলে আসলো কেবিনের বাইরে। এদিকে রাইসা তার 2টা বেবিকে দেখে খুবই খুশি হয়েছে। এমন সময় আকাশ রাইসার কপালে, গালে এবং ঠোঁটে হালকাভাবে চুমু দিয়ে বলতে লাগলো, আমি আজকে মহা খুশি তোমাকে পেয়ে এবং আমাদের এই ছোট্ট সংসার পেয়ে। তোমাকে সারা জীবন বুকের মাঝে আগলে রাখবো, যাতে আমরা আরো এরকম ছোট্ট সংসার তৈরি করতে পারি। আর বেবি নেওয়ার কথা বলবে না, এই বলে দিলাম। 2টা নিয়েছে, অনেক কষ্ট হয়েছে, আর নিব না। তোমাকে নিতেই হবে, প্ল্যান করেছি। ফুটবল টিম বানাবো। ফুটবল টিম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ নিতেই হবে। এ বলে আকাশ একটা হাসি দিয়ে রাইসাকে জড়িয়ে ধরল। সবাই রাইসা এবং আকাশের জন্য দোয়া করবেন, যাতে তারা দুজন সুখে শান্তিতে থাকতে পারে এবং তাদের 2টা বেবি নিয়ে। আজকের গল্পটা তাহলে এখানেই সমাপ্ত করলাম। আর সবাই বেশি বেশি করে সিনিয়র মেয়েদের পিছনে পড়ে থাকবেন। সিনিয়র মেয়েরা কিন্তু অনেক রোমান্টিক হয় এবং খুব আদর করতে পারে।